প্রবাসে টুকিটাকির এখনকার পর্বে স্বাগত সেরিঙ্গেটি গেট থেকে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে যাব তানজানিয়া তথা পৃথিবীর বিখ্যাত সেই সেরিঙ্গেটি ন্যাশনাল পার্কে। এর কিছুক্ষণ আগে, যেটা আগের ভিডিও আপনাদেরকে শেয়ার করেছিলাম, আমরা গিয়েছিলাম মাসাইদের গ্রামে এবং আপনারা দেখলেন কিভাবে মাসাইদের গ্রামে আমাদের অভ্যর্থনা করা হলো এবং মাসাইদের জীবনযাত্রার একটা ডিটেল ভিডিও আমরা ক্যাপচার করেছিলাম। সেটা আগের এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো আশা করছি সেটা আপনারা দেখেছেন। না দেখলে আমি এই ভিডিওতেও লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্লিজ একটু দেখে নেবেন। তো আমরা এখন কন্টিনিউ করছি আমাদের জার্নি টুয়ার্ডস সেরিঙ্গেটি। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা প্রথমে যাব নর্দার্ন সেরিঙ্গেটি, যেখানে দেখব ওয়াইল্ডার বিস্ট এবং জিব্রাদের মাইগ্রেশন, যদি আমাদের কপাল ভালো থাকে। তারপরে আমরা রাত্রিবাস করব আজকে নর্দার্ন সেরিঙ্গেটিতে, একদম জঙ্গলের মাঝে। আগামী দুদিন আমাদের প্ল্যান আছে সেখানে থাকার, যতক্ষণ না আমরা মোটামুটি মাইগ্রেশন দেখতে পারি সাকসেসফুলি। তো শুরু হচ্ছে আমাদের জার্নি। এখান থেকে লাগবে প্রায় যেতে 4 থেকে 4.5 ঘন্টা মতো, গাইড যা বলছে। ইন বিটুইন আমাদের লাঞ্চও করে নিতে হবে। সঙ্গে থাকবেন, আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লাগবে। তো আমরা এই সেরিঙ্গেটির গেটে, মানে সেরিঙ্গেটি ন্যাশনাল পার্কে ঢোকার আগে একটু বায়ো ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছি যে এই মাসাইরা, স্থানীয় মাসাইরা নিজেদের জিনিসপত্র তৈরি করে এনে বিক্রি করছে, যেগুলোর দাম খুবই কম। এবং চ্যালেঞ্জ হচ্ছে যে একটা যদি জিনিস কেনা হয় তাহলে বাকিরা সবাই এসে ভিড় করছে। সেই জন্য প্র্যাকটিক্যালি আমাদের গাইডকে মোটামুটি বলে দিতে হলো যে না, আমাদেরকে ডিস্টার্ব না করতে। বাট কি আর করা যাবে, ইটস হাউ দ্য ইকোনমি ইজ। এনিওয়ে, আঁখি কিছু কিনলো জিনিসপত্র আমাদের মেয়েদের জন্য। সব সময় লোকালদেরকে আমরা সাপোর্ট করার চেষ্টা করি আর কি। এখন আমরা গোরোঙ্গোরোকে বিদায় দিয়ে ঢুকে পড়ব তানজানিয়ার সেই বিখ্যাত এবং পৃথিবী বিখ্যাত সেরিঙ্গেটি ন্যাশনাল পার্কে। লেটস স্টার্ট। চলুন রওনা হয়। আমাদের পথ কিন্তু অনেক লম্বা বাট রোমাঞ্চকর। ওয়াও, দেখুন এই ভিউ। আমাদের ছোট্ট একটা গাড়ি আর চারপাশে এত বিশাল প্রকৃতি। মানুষ যে কত ছোট এখানে থাকলেই বোঝা যায়। সেরিঙ্গেটি এই নামটা এসেছে কিন্তু মাসাই ভাষার থেকে। এর মানে হলো সেরিঙ্গেট, অর্থাৎ অসীম সমতল। সত্যিই তাই। এই দেখুন সেরিঙ্গেটি ন্যাশনাল পার্কের পুরো ম্যাপটা 14,750 বর্গ কিলোমিটার। যদি বাংলাদেশের সঙ্গে কম্পেয়ার করা যায় তাহলে পুরো বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ হচ্ছে এই সেরিঙ্গেটি, আর পশ্চিমবঙ্গের 6 ভাগের 1 ভাগ। এখানে বাস করে 30 লক্ষেরও বেশি বন্যপ্রাণী। তো আমাদের গাইড গেল রেজিস্ট্রেশন করতে। তো প্রথমে আমাদের এখানে এন্ট্রি ফি দিতে হবে। এখানে ফরেনারদের এবং যারা লোকাল তাদের ফিজ আলাদা। আমার যতদূর ধারণা $70-80 করে এক জনের লাগবে 24 ঘন্টা বা 48 ঘন্টার। আমাদের ট্যুর কোম্পানি পুরো ব্যবস্থাটা করেছে, সেই জন্য আমরা ওই ব্যাপারটা অতটা জানি না যে কত টাকা করে নিচ্ছে বা কিছু। পুরোটাই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। তো এখন আমরা এই সেরিঙ্গেটির পাশ নিয়ে ঢুকে পড়লাম সেরিঙ্গেটি ন্যাশনাল পার্কে। আর আমাদের এই সেন্ট্রাল সেরিঙ্গেটির ভিতর দিয়ে যাত্রা হবে প্রায় 150 থেকে 180 কিলোমিটার মতো। সময় লাগবে প্রায় 4 থেকে 5 ঘন্টা, কারণ রাস্তা খুব ভালো নয় আর স্পিড লিমিটও আছে। আরও একটা জিনিস বলি, যেটা গাইড আমাদের বলছিল, এখানে রাস্তা কিন্তু ইচ্ছে করিয়ে এরকম রাখা হয়েছে। যদি ধরুন টার বা পিচের রাস্তা করে দেওয়া হয় তাহলে লোকে এত জোরে গাড়ি চালাবে যে সেক্ষেত্রে বন্যপ্রাণীদের নিহত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সেই জন্য ইউনেস্কো, ওয়ার্ল্ড হেরিটেজ প্লাস সেন্ট্রাল গভর্নেন্স বডি এই রাস্তাটাকে পাকা করতে দিচ্ছে না। আই থিঙ্ক ওয়ান ওয়ে ইটস গুড, এটাকে ন্যাচারাল রাখাই দরকার। যেটা আমাদের গাইড বলল যে এখানে মেইনলি লোকে আসে হিংস্র জন্তু জানোয়ার দেখতে, আর দেখতে আসে মাইগ্রেশন, দ্য গ্রেট মাইগ্রেশন। সেই মাইগ্রেশনের ব্যাপারটা কি আমরা ওই
মাইগ্রেশন স্পটে গিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের সাথে আছে খুব অভিজ্ঞ গাইড এবং ড্রাইভার সাইদি। এ মোটামুটি পুরো জঙ্গলটা চেনে হাতের তালুর মতো। গাইড ছাড়া এখানে ঘোরা অলমোস্ট নিষিদ্ধ বলা যেতে পারে, মানে লস্ট হয়ে যাওয়ার চান্স 100%, এবং কেউ রেকমেন্ডও করবে না। আর এই দৃশ্য দেখুন, যতদূর চোখ যায় শুধু ঘাসের সমুদ্র। এই মাসাই ল্যাঙ্গুয়েজে সেরিঙ্গেটি শব্দের মানে হলো অসীম সমতল। সত্যিই তাই, মানে এন্ডলেস সমতল, মানে শেষ দেখা যায় না এরকম। আমরা তাই দেখতে পাচ্ছি। বলতে বলতেই রাস্তার পাশে দেখতে পাচ্ছি একটা হায়না রোদ পোয়াচ্ছে। সো হায়না রোদ পোয়াতে থাকুক, লেট আস এনজয় দ্য রাইড। আমরা চলেছি সেরিঙ্গেটির প্রান্তর দিয়ে, সেরিঙ্গেটির বনভূমির মাঝখান দিয়ে, যাকে বলা যায় আর কি। এই অভিজ্ঞতা প্র্যাকটিক্যালি অবর্ণনীয়। আবারও বলছি, এই রুক্ষতার বা তৃণভূমির যে রূপ, তা এখানে না এলে ঠিক বোঝা যাবে না। অপূর্ব। সো লেটস এনজয় দ্য সেরিঙ্গেটি রাইড। এই যাত্রাপথে মাঝামাঝি আমরা বন্য প্রাণী দেখতে পাচ্ছি এবং থেমে যাচ্ছি। এই যে দেখা যাচ্ছে একটা সিংহ গাছের নিচে বসে আছে। তো আমরা ভাবছিলাম যে ও একটু হয়তো হাঁটা চলা করবে, কিন্তু মনে হচ্ছে না কোনো হেলদোল আছে। ও জাস্ট গাছের নিচে বসে আছে, আমাদের এখান থেকে বেশ কিছুটা দূরে, তবু কিছুটা ক্যাপচার করা গেছে। আর এই যে আমরা এখন পৌঁছে গেলাম সেন্ট্রাল সেরিঙ্গেটির একটা রেস্ট এরিয়াতে। এখানে আমরা একটু লাঞ্চ ব্রেক নেব। দেখুন, আমাদের প্যাকেট লাঞ্চ এর মধ্যে দিয়েছে এক ধরনের স্যান্ডউইচ, কিছু ফ্রুট, জুস, সিম্পল কিন্তু এনজয় করার জন্য পারফেক্ট। এটা ভালো, অ্যাভোকাডো দিয়ে স্যালাড। এই যো। আর দেখুন, এখানে সবাই লাঞ্চও করছে। বিভিন্ন দেশ থেকে আসা মানুষ, আমেরিকা, ইউরোপ, এশিয়া। সেরিঙ্গেটি যেন সবার স্বপ্ন। এই রেস্ট এরিয়াটা একমাত্র জায়গা যেখানে গাড়ি থেকে নামা যায়। পুরো সেরিঙ্গেটিতে গাড়ির বাইরে নামা কিন্তু নিষিদ্ধ। কারণটা বুঝতেই পারছেন, বন্য প্রাণী অবশ্যই। এবার চলুন আবার আমরা রাস্তায় নামি, এখনো অনেক পথ বাকি। ওই যে দেখুন, ও মাই গড, দেখুন দেখুন, ওখানে জল আর হিপো। হিপো মানে জলহস্তী। বলছিলাম না যে সেরিঙ্গেটিতে সারপ্রাইজ লেগেই থাকে। দেখুন এখানে কতগুলো হিপো একসাথে, 20-25টা তো হবেই, এবং মোটামুটি ওরা এনজয় করছে এই গরম জলে। হিপোরা জেনারেলি দিনের বেলায় জলে থাকে, কারণ তাদের স্কিন বা চামড়া খুবই সেন্সিটিভ, রোদে পুড়ে যেতে পারে, আর রাতে উঠে আসে ঘাস খেতে। ও মাই গড, এটা দেখেছেন? একটা হিপো মানে জলহস্তী এই আকাশিয়া গাছের নিচে মোটামুটি দিবা নিদ্রা দিচ্ছে। আমাদের গাড়ির আওয়াজে হয়তো নিদ্রা ভঙ্গ হলো। এই হিপোদেরকে দেখতে নিরীহ এবং কিউট, কিন্তু এরা আফ্রিকার সব থেকে ডেঞ্জারাস প্রাণী। প্রতি বছরে প্রায় হিপোদের আক্রমণে 500-র বেশি মানুষ মারা যায়। কিছু দূর যেতে না যেতেই আবার দেখতে পেলাম একটা পুল। সেই পুলেও কিন্তু প্রচুর হিপো রয়েছে, মানে জলহস্তী রয়েছে। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এই হিপো বা জলহস্তীরা কিন্তু সাঁতার জানে না। এরা জলের নিচে মোটামুটি ডুব সাঁতার দিয়ে চলে এবং 5 মিনিট পর্যন্ত শ্বাস আটকে রাখতে পারে। যেটা বলেছিলাম যে এটা আমাদের গেম ড্রাইভ নয়, তবু আমরা অনেক কিছু দেখতে পেলাম। চলুন এগিয়ে যাই। No, we are outside the park now. তো দেখুন, আমরা অ্যাকচুয়ালি এখন একটা শর্টকাট নিচ্ছি। মেইন পার্ক রোড ছেড়ে আমরা যাচ্ছি লোকাল রোডে। এই রাস্তাটা কাঁচা কিন্তু অনেকটা শর্ট। আমাদের গাইড যেটা বললো, আমরা প্রায় 2-3 ঘন্টা সময় বাঁচাতে পারবো, আর তার সঙ্গে দেখা হবে কিছুটা আফ্রিকার গ্রাম। তো এই যাত্রাপথটা আমি আরেকবার একটু সংক্ষেপে বলি। গোরঙ্গোড়ো রিজার্ভেশন থেকে বেরিয়ে এই 144 রাস্তা ধরে আমরা এসে নাবি হিল গেট দিয়ে ঢুকলাম সেরিঙ্গেটিতে। তারপরে সেন্ট্রাল সেরিঙ্গেটি দিয়ে কিছুটা গেলাম, সেখানে আমরা লাঞ্চ করলাম। ওই সেন্ট্রাল সেরিঙ্গেটি এরিয়াটাকে বলা হয় সেরোনেরা। তারপর এখন আমরা এই ইকোমা গেট দিয়ে বেরিয়ে যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এর নাম হচ্ছে মুগুমু। এটা মোটামুটি একটা ছোট টাউন এবং বেশ লোকজনও আছে।
আমরা সকালে যখন গোরঙ্গোর কাছাকাছি রোটিয়া বলে জায়গা থেকে বেরিয়েছিলাম তখন স্কুলের বাচ্চারা দেখেছিলাম স্কুল যাচ্ছে, আর এখন মোটামুটি বিকেলের দিকে সবাই স্কুল থেকে বাড়ি ফিরছে। এটাও কিন্তু সেরেঙ্গেটি ন্যাশনাল পার্কের মধ্যে নয়, ন্যাশনাল পার্কের বাইরে, যেটা আমরা বললাম আমরা বেরিয়ে চলে এলাম। এটা হচ্ছে মোটামুটি গ্রামাঞ্চল, এখানে লোকজন বসবাস করে। তো এই এলাকা দিয়ে আমাদের যেতে হবে মোটামুটি 1 ঘন্টা মতো। এখানে অবশ্য কিছু জেব্রা বা অন্যান্য জন্তু জানোয়ারও আমরা দেখতে পাচ্ছি। এটা জাস্ট লজিক্যালি ডিভাইড করা হয়েছে মানুষের জন্য, যে এটা সেরেঙ্গেটি, এটা সেরেঙ্গেটির বাইরে, কিন্তু জন্তু জানোয়ারদের অবাধ চলাফেরা আছে। এবং এই এলাকাটাতে কিছু কিছু দেখলাম বাজারঘাট রয়েছে, প্লাস সেই সঙ্গে কিছু চাষের জমিও রয়েছে, কিছু লোকজন এখানে চাষ টাসও করে। এইগুলো হচ্ছে আসল আফ্রিকার গ্রাম, টিনের চাল। এখানে মানুষ বাস করে মোটামুটি প্রকৃতির সাথে মিলেমিশে। দেখুন এখানে বাচ্চারা হাত নাড়ছে, খুব ফ্রেন্ডলি বাচ্চা, এরা এত খুশি। এখানে মানুষ খুব সিম্পল, খুব ফ্রেন্ডলি। তো রাস্তায় গরু, ছাগল, ভেড়া, কোনো ট্রাফিক লাইট নেই, নেই কোনো রাশ, শুধু প্রকৃতি আর সরলতা। এই দেখুন এখানে স্থানীয় দোকান বিক্রি হচ্ছে, কোকোকোলা, বিস্কুট, সাবান, সব বেসিক জিনিস। কিন্তু আমি যা দেখতে পাচ্ছি সব মানুষের চেহারায় কিন্তু একটা সন্তুষ্টি আছে। এখন আমরা পৌঁছে গেছি শহর থেকে বহু দূরে, একদম সেরেঙ্গেটির গ্রামস্য গ্রামে, মানে তানজানিয়ার গ্রামস্য গ্রাম। আর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গরুর গাড়ি। এই গরুর গাড়ি কিন্তু ভারত বাংলাদেশের কাঠের চাকাওয়ালা গরু গাড়ি নয়। সেই গরুর গাড়ি নিয়ে লোকে জিনিসপত্র আনা নেওয়া করছে, সেই সঙ্গে লাল মোরামের রাস্তা। কে যেন বলেছিল না, এখানে যদি কাইটটা ফেলা দেয় তাহলেও আর কেউ খোঁজ পাবে না, ঘটনাটা তাই। তবে ইটস অদ্ভুত সুন্দর, কিন্তু এই গ্রামের যে পরিবেশ চোখ জুড়িয়ে যাচ্ছে। সেই সঙ্গে আছে কিছুটা সোনালি রোদ, লোকজন বসে আছে, কেউ বারান্দায় বসে আছে, কেউ গাছতলায় বসে আছে। একটা অদ্ভুত, কি বলবো, নস্টালজিক ফিলিং। বিশেষত যারা দেশে গ্রামে বড় হয়েছেন বা গ্রামের সঙ্গে কোনো রকম আত্মিক যোগাযোগ ছিল, তারাই ব্যাপারটাকে খুব ভালো রিলেট করতে পারবেন। ইটস অ্যান আনবিলিভেবল ফিলিং। সেই সঙ্গে বহু দূরে, সেই আফ্রিকায়, সেই রবীন্দ্রনাথের আফ্রিকা অথবা চাঁদের পাহাড়ের আফ্রিকা, সেই আফ্রিকায় আমরা চলেছি ডিপ অফ দ্য ডিপেস্ট সেরেঙ্গেটির পথে। আর আপনারা এই যে দৃশ্য দেখছেন, এটাই রুরাল আফ্রিকা। যতদূর চোখ যায় খালি জমি, কিছু ঝোপঝাড় আর বিশাল আকাশ। এই খালিত্ব, এই নির্জনতা, এটা ভয়ঙ্করও আবার সুন্দরও। মনে হয় পৃথিবীতে শুধু আমরাই আছি। কখনো কখনো 10-15 কিলোমিটারে কোনো বাড়ি ঘর নেই, শুধু প্রকৃতি। এখানে মোবাইল নেটওয়ার্ক নেই, নেই ইলেকট্রিসিটিও। মাঝে মাঝে দেখা যায় দু একটা মাসাই পরিবার বা লোকাল উপজাতি যারা গরু চড়াচ্ছে। এরা এইভাবেই বেঁচে আছে শত শত বছর ধরে। কোনো টেকনোলজি নেই, কিন্তু সুখে আছে। এই যে এখন আবার আমরা ফিরে এলাম সেরেঙ্গেটিতে। এই এলাকাকে বলা হয়ে থাকে কোগাটেন এলাকা। সময় কিন্তু বেশ বয়ে যাচ্ছে। আমাদের মারা নদীতে পৌঁছাতে হবে সূর্যাস্তের আগে। সম্ভব হলে আজকে মাইগ্রেশন দেখার চেষ্টা করব। আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে, কিন্তু আমাদের গাইড যেটা বলছে, এই যে বুশ বা এই ব্যানাঝোরের ভিতরে দূরে দেখা যাচ্ছে টেন্টেড ক্যাম্প, মানে টেন্ট খাটানো ক্যাম্প। ওই রকম একটা তাঁবুতেই আমরা গিয়ে থাকবো। কিন্তু আমাদের তাঁবু অনেক দূরে, এখান থেকে প্রায় 1-1.5 ঘন্টা দূরে। এনিওয়ে, আমরা তো খুব ভালোই এনজয় করছি। আর ওই দূরে দেখা যাচ্ছে মেঘের ঘন ঘটা, জানি না যে কোনো সময় হয়তো বৃষ্টি নেমে যেতে পারে। আর তার মাঝখান দিয়ে এই খোয়া বা মোরামের রাস্তা দিয়ে চলেছে আমাদের গাড়ি। টয়োটা কোম্পানির টয়োটা রেঞ্জ রোভার ইজ ওয়ান অফ দ্য বেস্ট গাড়ি ইন দ্য ওয়ার্ল্ড, যারা এই রকম রুক্ষ টেরেন, আপ ডাউন, নদী নালা সব বেরিয়ে চলে যেতে পারে। যে কথাটা আগে বলেছিলাম, যে টয়োটা যা বিজনেস করছে আফ্রিকায়, এটা পৃথিবীর কোনো গাড়ির কোম্পানি সেটা করতে পারবে না, কারণ এত রোবস্ট, এত সলিড ইঞ্জিন বা বডি কারণ নেই।
তো আমি গাইডের কাছ থেকে শুনেছিলাম যে এরা কীভাবে এই ইঞ্জিনটা জাপান থেকে নিয়ে আসার পরে বডিটাকে এখানে বানায়, সে নিয়ে একটা নিশ্চয়ই একদিন বলবো একটু ডিটেলে। এবং বেশিরভাগ গাড়ির ইঞ্জিন আসে জাপান থেকে, তারপর আরুর সাথে মোটামুটি বডিটা তৈরি করা হয় আর কি। এখন মনে পড়ে যাচ্ছে উত্তম সুচিত্রার সেই এই পথ যদি না শেষ হয়। আবারও বলি, ডেস্টিনেশনে পৌঁছানোটাই উদ্দেশ্য, কিন্তু এই যাত্রা পথ সেটাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে বা সবার কাছেই। বিশেষত আপনি যখন যাচ্ছেন একটা অজানা দেশে, অজানা জায়গায়, সামনে কি ঘটতে চলেছে আপনার জানা নেই, চারিদিকে শুধু ধুধু বনভূমি আর কি, ধুধু বনভূমি বলা যাবে কিনা জানি না, ধুধু তৃণভূমি এবং বেশ উঁচু, প্রায় এক মানুষ লম্বা উঁচু এই তৃণভূমি। আর আপনাদের মনে আছে নিশ্চয়ই চাঁদের পাহাড়ে বিভূতিভূষণ বলেছিলেন কিভাবে এই ব্যানাঝোড়ের ভিতরে সিংহ লুকিয়ে থাকে। বাই দ্য ওয়ে, আফ্রিকায় কিন্তু বাঘ নেই, চিতা আছে, লেপার্ড আছে, আর আছে সিংহ। চলেছি মাইগ্রেশন যেখান থেকে হয় 14 জানুয়ারিতে, সেই মাইগ্রেশনের রিভারে। এই গভীর তৃণভূমির মাঝে লোকজন বলতে শুধুমাত্র উল্টো দিক থেকে আসা আরো দু একটা সাফারি ভ্যান, যারা এখন হয়তো ফেরত যাচ্ছে সেরিঙ্গেটির থেকে, মানে যারা মাইগ্রেশন দেখে এখন ফেরত যাচ্ছে। আর আমরা চলেছি নতুন উদ্যমে মাইগ্রেশন দেখতে নর্দার্ন সেরিঙ্গেটিতে, উত্তর সেরিঙ্গেটিতে। এই তৃণভূমিতে কোথাও কোনো জন্তু জানোয়ার দেখা গেলে তার খবর চলে আসছে আমাদের গাইডের কাছে, তার যে ওয়াকি টকি রেডিও আছে সেখানে। সো বেসড অন দ্যাট গাইড মোটামুটি প্ল্যান করছে, যদি খুব দ্রুততার সঙ্গে সেই জায়গায় পৌঁছাতে হয় তাহলে জোরে গাড়ি চালাচ্ছে, কিংবা ও প্ল্যান করছে যে কিভাবে সেই জায়গায় পৌঁছানো যায়। হি ইজ ট্রাইং হিজ বেস্ট টু শো আস অল দ্য ওয়াইল্ড অ্যানিমালস, মানে যতটা সম্ভব। অনেক ক্ষেত্রে আমি দেখেছি হি ওয়াজ গোয়িং অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড, যে রাস্তা দিয়ে যাওয়ার কথা নয় হয়তো সেটার উপর দিয়েও যাচ্ছে। তো এই পড়ন্ত বিকেলে অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম মারা নদীর ধারে। এই যে সেই মারা নদী, বিখ্যাত মারা নদী। অনেক আগে থেকেই বেশ কয়েকটা সাফারি ভ্যান এখানে দাঁড়িয়ে আছে মাইগ্রেশন দেখবে বলে, জন্তু জানোয়াররা নদী পেরোবে বলে। আমরা অপেক্ষা করছি যে কখন এই নদী পেরোবে কেনিয়ার জন্তুরা। বুঝতেই পারছেন এই মাইগ্রেশন দেখাটা কতটা পপুলার। বেশ কয়েকশো গাড়ি মোটামুটি এই নদীর ধারে প্রহর গণিছে নিষ্পন্দ যে কখন এই ওয়াইল্ডার বিস্টরা নদী পেরোবে। কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে না যে তাদের কোনো হেলদোল আছে আজকে নদী পেরোবার। তো আমরা অপেক্ষা করব যতটা পারা যায়। এই মাইগ্রেশন কিন্তু অপ্রত্যাশিত, কখন হবে বলা যায় না। নদীর ওই পারে দেখা যাচ্ছে বেশ কয়েক হাজার ওয়াইল্ডার বিস্ট মোটামুটি আর কি ঘাস খাচ্ছে, কিন্তু ওদের হাব ভাব দেখে মনে হচ্ছে না কোনো রকমের প্ল্যান আছে আজকে নদী পেরোনো। তো আমার মনে হচ্ছে যে আজকে আর হবে না, আমরা ফেরত চলে যাব আমাদের তাঁবুতে বা টেন্টে। আগামীকাল একদম ভোরে চলে আসব। গাইডও তাই বলছে যে এই মাইগ্রেশন দেখতে পাওয়াটা খুব লাকের ব্যাপার, যদি আমাদের লাক ফেভার করে তাহলে হয়তো আগামীকাল আমরা মাইগ্রেশন দেখতে পাবো। আমরা একটু হতাশ হচ্ছি আপনাদের মতোই, পুরো দিন ভ্রমণ করে এসেছি কিন্তু মাইগ্রেশন দেখতে পেলাম না। তবে ঠিক আছে, আগামীকাল সকালে এখানে চলে আসব, মাইগ্রেশন হবে আশা করছি। আমরা রেডি হয়ে বসে থাকবো, আর তা না হলে আবার পরশু দিন সকালে ওয়েট করব। আমরা আর অপেক্ষা করছি না, মনে হচ্ছে আজকে আর হবে। তো আমরা আজকের মতো আশা ছেড়ে দিয়ে ফেরত চলেছি তাঁবু বা টেন্টের পথে। আমাদের যে তাঁবুটা সেটা কিন্তু এই এলাকা থেকেই কিন্তু আরো 45 মিনিট যেতে হবে, একদম ডিপ ইন দ্য সেরিঙ্গেটি। তো আমরা এই মারা নদীর পাশ দিয়ে চলেছি আমাদের তাঁবুর পথে। এর মধ্যে খুব অল্প একটু বৃষ্টিও হয়ে গেল। খুব অদ্ভুত একটা দৃশ্য আমরা নোটিস করলাম। আমাদের গাইড যেটা বলল যে এই কয়েক মিনিট আগে একটা সিংহ একটা জিরাফের বাচ্চাকে ধরেছে আমাদের থেকে অনেকটা দূরে। তো আমি টেলিলেন্সে দেখানোর চেষ্টা করছি, এই যে দেখতে পাচ্ছেন মুখে করে জিরাফের বাচ্চাটাকে ও নিয়ে যাচ্ছে খাবে বলে, আর পাশেই এই মা জিরাফ কিন্তু দাঁড়িয়ে আছে। বড়ই করুণ দৃশ্য, কিন্তু ইটস অল ন্যাচারাল সিলেকশন। আর এই মাইগ্রেশন মিস করলে কি হবে দেখুন না, আফ্রিকার সূর্যাস্ত কমলা, লাল, বেগুনি সব মিলেমিশে একসাথে যেন আকাশে আঁকা। আমাদের চতুর্থ দিনের শেষে আমরা পৌঁছে গেলাম নর্দার্ন সেরেঙ্গেটিতে। এই যাচ্ছি আমাদের ক্যাম্পে, ওয়াইল্ডারনেস ক্যাম্প। এটা হচ্ছে একদম সেরেঙ্গেটির ভিতরে,
ये देखो ना Yeah, here we are. We Here are in we the are. northern part of the Serengeti. Now we are in camp. We arrive at this time. It's not really dark, but it's a late. yes After heavy days. we drove almost 8 hours today right more than 8 hours Yeah. yeah but it was a good ride Yep. thanks to Saidi Too much bumping. yeah but that's how the road is এই ক্যাম্প একদম নর্থ সেরিঙ্গেটির গভীরে এই দেখুন ক্যাম্প ফায়ার বেশ কিছু লোকজন এখানে এসে অলরেডি জড়ো হয়েছে বিভিন্ন দেশের মানুষ সবার লক্ষ্য এক মাইগ্রেশন দেখা তো আমরা এখন রিসেপশনের দিকে যাচ্ছি এই যে দেখছেন অনেকগুলো টেন্ট আছে কোন তাঁবুতে আমরা থাকবো সেটা ওরা সেট করে দেবে আর কি আমাদের তো এই ছিল আমাদের আজকে সারাদিনের ট্রিপ মোটামুটি 8 ঘন্টা মতো আমরা ড্রাইভ করেছি আজ সারাদিনে সেই গোরঙ্গোড়া হয়ে এখন সেরিঙ্গেটিটা পুরো ক্রস করে নর্দার্ন সেরিঙ্গেটিতে ঢুকেছি তারপর আমরা আছি আজকে একটা ওয়াইল্ডারনেস ক্যাম্পে এই হলো আমাদের ক্যাম্প চারিদিকে শুধু বন্যপ্রাণী আর আমরা এই টেন্টগুলোতে থাকবো মডার্ন টেন্ট বুশ মানে ওই ব্যানাবন আর কি অবশ্য ঠিকই আছে এটা ভয় খাওয়ার মতো কিছুই নেই এভরিথিং ইজ ফাইন এই যে এভাবে নেট দেওয়া ঢুকে যাই এই হচ্ছে ঢুকেই বেডরুম তারপরে দেখাচ্ছি এদিকেও লাইট আছে প্রচুর লাইট আছে লাইটের অভাব নেই এইবার যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের শাওয়ার চান করার রুম এটা হচ্ছে সিঙ্ক বেসিন আর এটা হচ্ছে বাথরুম সবই মডার্ন সবই আছি আমরা শুধু একটা এই তাঁবুতে দুরাত্রি আমরা থাকছি এখানে Hello, this is from H. প্রত্যেকটা তাঁবুতে একটা করে ওয়াকি টকি দেওয়া আছে যখন আমরা রিসেপশনে যাব বা ডিনার করতে যাব ওদেরকে কল করে দিলে ওরা এসে আমাদেরকে নিয়ে যাবে যেহেতু এখানে অনেক হিংস্র জন্তু আছে সেই জন্য ওরা চায় না আমরা একা একা যাই তো আমরা এখন ডিনার করতে চলে এসেছি ডাইনিং রুমে এখানে বিভিন্ন রকমের খাবার আছে আর দু একটা ইন্ডিয়ান টাইপের ডিশও রয়েছে সো লেট আস এনজয় দ্য ডিনার সারাদিন প্রচুর ধকল গেছে আমাদের একটু রেস্ট দরকার থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ আস কাল সকালে আবার দেখা হচ্ছে বাই